হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নীলিমা রহমান, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে তোমাদেরকে বার্ষিক প্রস্তুতির ক্র্যাশ কোর্সে চ্যাপ্টার 7 সমান্তরাল সরলরেখা ক্লাসে স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। চলো আমরা শুরু করি। আচ্ছা, এই সমান্তরাল সরলরেখা এই চ্যাপ্টারটাতে তোমাদেরকে বেশ কিছু জিনিস নিয়ে পড়তে হবে। মানে আমরা মেইনলি পড়বো জিনিসটাকে সরলরেখা জিনিসটা নিয়েই পড়বো, যে সমান্তরাল সরলরেখা কখন আমরা দুইটা সরলরেখাকে সমান্তরাল বলতে পারবো, কখন পারবো না, বুঝতে পারছেন? এর আগে আমাদের কিছু টপিক পড়তে হবে, যে যেমন এখানে আমাদের একটা টপিক আছে জ্যামিতিক যুক্তি পদ্ধতি। আচ্ছা, জ্যামিতিক যুক্তি পদ্ধতি বলতে কি বোঝো? আচ্ছা, এখানে কিছু বলতে কিছু যুক্তি দ্বারা, মানে যুক্তি কথাটা দ্বারা তোমরা কি বোঝো? মানে আমরা একটা জিনিসকে যুক্তি দিয়ে বলবো যে আচ্ছা এটা ঠিক আছে, এটা বুঝি না আমরা যে যুক্তি মানে অনেক সময় আমরা বলি না যে তোর কথায় যুক্তি আছে, মানে কি বুঝাই? যে ও যে কথাটা বলছে এটা ঠিক আছে, এরকম আমরা যুক্তি দিয়ে প্রমাণ করব যে আমরা যে একটা কাজ করছি জ্যামিতিতে ওটা ঠিক আছে, বুঝতে পারছো? এখন জ্যামিতিতে আমরা যেই বিষয়গুলো নিয়েই কথা বলি না কেন ওই জিনিস ওই বিষয়গুলোকে বলা হয় প্রতিজ্ঞা। কি বলা হয় বলো তো? যে জ্যামিতিতে আমরা যেই বিষয়গুলো নিয়েই কথা বলি না কেন ওই বিষয়গুলোকে কি বলা হয়? প্রতিজ্ঞা বলা হয়। তাহলে জ্যামিতিক যুক্তি পদ্ধতি সবার আগে আমাদের কি বিষয়টা জানতে হবে? প্রতিজ্ঞা। কি জানতে হবে? যে প্রতিজ্ঞা জিনিসটা কি বললাম বলো তো? জ্যামিতিতে আমরা যে বিষয়গুলো নিয়েই কথা বলি না কেন ওই বিষয়গুলোকেই আমরা কি বলবো? প্রতিজ্ঞা বলবো। যে জ্যামিতিতে যা নিয়ে কাজ করা হয় বলবা, যে কথা বলে না, যে যা নিয়ে কাজ করা হয় তাহলে জ্যামিতিতে যা নিয়ে কাজ করা হয় তাকে আমরা কি বলবো? প্রতিজ্ঞা বলবো। তাকে বলবো হচ্ছে প্রতিজ্ঞা। এখন জ্যামিতিতে আমরা বেশ কিছু জিনিস নিয়ে কাজ করি। একটা হচ্ছে ধরো জ্যামিতিতে একটা অঙ্কন করি, অঙ্কন করার পর ওই অঙ্কনটা আমাদের ঠিক আছে কিনা এটা আমরা প্রমাণ করি। আবার কি করি, ধরো একটা চিত্র দেওয়া আছে, ওই চিত্রটা সঠিক কিনা তার জন্য তোমাকে যুক্তি দিয়ে একটা প্রমাণ করতে হয়। তারপরে ধরো আগে কোনো যুক্তি তুমি আগে থেকে জানো, ওইটার উপর ভিত্তি করে তুমি আরেকটা নতুন যুক্তি স্থাপন করবা, এটাও করা হয়। তাহলে এই সবগুলাই কার মধ্যে পড়বে? প্রতিজ্ঞার মধ্যে পড়তেছে না? যে প্রতিজ্ঞা মানে কি বললাম? জ্যামিতিতে আমরা যা নিয়ে আলোচনা করব সেটাই প্রতিজ্ঞা। তার মানে প্রতিজ্ঞার মধ্যেই আমাদের আরো কি পড়বে? ধরো একটা চিত্র আমরা আঁকাবো, আঁকায় ওই চিত্রটার কি দিব? বিবরণ দিব। তাহলে এটাকে আমরা কি বলবো? প্রতিজ্ঞারই একটা অংশ। তারপরে আবার কি, ধরো একটা প্রমাণ আমরা হচ্ছে যুক্তি দিয়ে প্রমাণ করব যে এটা ঠিক আছে, তাহলে ওইটা কি আরেকটা হচ্ছে, মানে দুইটা কিন্তু আলাদা। একটা অঙ্কন করে প্রমাণ করব, আরেকটা হচ্ছে কি আমরা এমনি যুক্তি দিয়ে প্রমাণ করব। তারপরে আরেকটা কি, ধর আগে কোনো একটা যুক্তি আছে, ওই যুক্তির উপর ভিত্তি করে আমরা নতুন কোনো যুক্তি বানাবো, এটাও কি হতে পারে? এই প্রতিজ্ঞারই অংশ, মানে সব জ্যামিতি রিলেটেডই। আচ্ছা, তাহলে প্রতিজ্ঞাতে কি কি থাকতে পারে? সম্পাদ্য, উপপাদ্য, আর এটা কি থাকবে তোমার? অনুসিদ্ধান্ত। তাহলে কি কি হইতে পারে প্রতিজ্ঞার মধ্যে বলো তো? সম্পাদ্য। আচ্ছা, সম্পাদ্য জিনিসটা বুঝো, যে সম্পাদ্য কি? আচ্ছা, ধরো আমরা প্রতিজ্ঞার কোনো একটা কিছুকে, যে প্রতিজ্ঞার কোনো একটা জ্যামিতিক কিছুকে আমরা কি করব? অঙ্কন করব। কি করব? অঙ্কন করব। তারপরে অঙ্কনের বিবরণ দিয়ে আমরা প্রমাণ করব যে আমাদের জ্যামিতিটা ঠিক আছে। কি বললাম? যে প্রতিজ্ঞার কোনো একটা জ্যামিতিকে আমরা কি করব? অঙ্কন করব। ওকে, তাহলে প্রতিজ্ঞার কোনো একটা জ্যামিতিকে আমরা অঙ্কন করব। অঙ্কন করার পর যুক্তি দিয়ে প্রমাণ করব আমাদের অঙ্কনটা ঠিক আছে। তাহলে এটাকে আমরা তখন কি বলবো? সম্পাদ্য বলবো। তো জ্যামিতির কোনো একটা উপাদানকে আমরা কি করব? আগে অঙ্কন করব, তারপর অঙ্কন করে কি করব? যুক্তি দিয়ে প্রমাণ করব যে ঠিক আছে। তাহলে ওইটাকে আমরা তাহলে তখন কি বলবো? সম্পাদ্য। বুঝতে পারছো? এন্ড সম্পাদ্যের কয়টা উপাদান থাকে? সম্পাদ্যের মধ্যে তিনটা উপাদান থাকে। একটা হচ্ছে উপাত্ত, একটা থাকে অঙ্কন, আর একটা থাকে কি? প্রমাণ। তাহলে সম্পাদ্যতে কয়টা উপাদান থাকে? তিনটা। একটা কি থাকে? উপাত্ত, আর একটা কি থাকে? অঙ্কন, তারপরে কি থাকবে? প্রমাণ। প্রমাণ মানে যে অঙ্কনের বিবরণ দিয়ে তুমি প্রমাণ করবা তোমার সম্পাদ্যটা ঠিক আছে। বুঝতে পারছো? তাহলে উপাত্তটা কি? তোমার সম্পাদ্যের মধ্যে যে উপাদানগুলোই থাকবে ওইটাকেই তুমি কি বলবা? উপাত্ত বলবা। যে সম্পাদ্যে যে উপাদানগুলো থাকবে ওগুলোরই আমরা কি বলবো? উপাত্ত বলবো। তারপর অঙ্কন, ধরো আমরা যে জ্যামিতিটাকে প্রমাণ করবো এটাকে অঙ্কন করলাম।
আচ্ছা, তারপর প্রমাণ, তারপরে অঙ্কন যে তুমি করছো ওই অঙ্কনের বিবরণ দিয়ে তুমি প্রমাণ করবা যে তোমার জ্যামিতিটা কি আছে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে প্রমাণ। তাহলে বুঝতে পারছো প্রতিজ্ঞার একটা উপাদান কি গেল, সম্পাদ্য। তারপরে আমাদের প্রতিজ্ঞার আরেকটা উপাদান হইতেছে উপপাদ্য। কি বলা হয়, উপপাদ্য। এখন দেখো এটার ক্ষেত্রে কিন্তু আমরা কেমনে প্রমাণ করছি, এটার ক্ষেত্রে আমরা অঙ্কন করে যুক্তি দিয়ে প্রমাণ করছি। আগে কি করব, অঙ্কন করে যুক্তি দিয়ে প্রমাণ করব। তাহলে আগে অঙ্কন করে যুক্তি দিয়ে প্রমাণ করব যে আমাদের অঙ্কনটা ঠিক আছে কিনা। বুঝতে পারছো যে অঙ্কন সঠিক কিনা। আর উপপাদ্যতে আমরা কি করব, ধরো তোমার একটা জ্যামিতি প্রমাণ করতে হবে, আমরা যুক্তি দিয়েই প্রমাণ করব যে ওই জ্যামিতিটা সঠিক কিনা। তাহলে এটার ক্ষেত্রে কি করব, যে যুক্তি দিয়ে প্রমাণ করব তাহলে যুক্তি দিয়ে যখন আমরা একটা জ্যামিতিকে প্রমাণ করব ওইটাকেই আমরা কি বলতে পারবো, তখন ওইটাকেই আমরা কি বলবো, উপপাদ্য বলবো। এখন উপপাদ্যেরও কয়েকটা উপাদান আছে, কি কি থাকে উপপাদ্যের, একটা থাকবে বিশেষ নির্বাচন। কি থাকবে, বিশেষ নির্বাচন। আচ্ছা, বিশেষ নির্বাচনটা কি, ধরো আমরা যেই জ্যামিতিটাকে প্রমাণ করব ওইটাকে এখানে সরলভাবে উপস্থাপন করব। কি যে সরলভাবে উপস্থাপন করলাম, যে ধরো আমাদেরকে বলতে কিছু একটা এবি ইকুয়াল টু ধরো এবি লম্ব এসি, তো এটা তুমি কিভাবে প্রমাণ করবে, এখানে সরলভাবে আগে একটু উপস্থাপন করবা। সরি, প্রথমে থাকবে সাধারণ নির্বাচন। সরি, প্রথমে থাকবে সাধারণ নির্বাচন। এই সাধারণ নির্বাচনে কি করব, আমরা সরলভাবে একটু জ্যামিতি উপস্থাপন করব। তারপর হইতেছে বিশেষ নির্বাচন। আচ্ছা, বিশেষ নির্বাচনে কি করব, বিশেষ নির্বাচনে আমরা এই সরলভাবে যে এখানে আমরা প্রমাণ দেখাইলাম, বিশেষ নির্বাচনে এসে কি হবে, একটা চিত্র সহকারে আমরা সরলভাবে একটু উপস্থাপন করব। তারপরে অঙ্কন, ধরো তোমার যা দেওয়া আছে এটা দিয়ে তোমার প্রমাণটা সঠিক, মানে প্রমাণটা করা যাচ্ছে না, তোমাকে এক্সট্রা কিছু অঙ্কন করতে হবে। ধরো আমাদের কোনো একটা কিছু যোগ করে দিতে হবে বা কোনো একটার উপর লম্ব অঙ্কন করতে হবে, তো ওই এক্সট্রা যদি কোনো অঙ্কন করতে হয় তাহলে আমরা অঙ্কন করব। তারপরে হচ্ছে প্রমাণ, তারপরে আমরা একদম যুক্তি দিয়ে প্রমাণ করব যে আমাদের জ্যামিতিটা ঠিক আছে। বুঝতে পারছো, তাহলে জ্যামিতিক যুক্তি পদ্ধতির প্রতিজ্ঞা কি জিনিস, যে জ্যামিতিতে যা থাকবে ওইটাকেই আমরা কি বলবো, প্রতিজ্ঞা বলবো। প্রতিজ্ঞার উপাদানগুলোর মধ্যে কি সম্পাদ্য, উপপাদ্য, তারপরে আসতেছে অনুসিদ্ধান্ত। আচ্ছা, সম্পাদ্যটা কি, ধরো একটা জ্যামিতি, প্রতিজ্ঞার মধ্যে একটা জ্যামিতিকে আমরা কিভাবে প্রমাণ করব, আগে অঙ্কন করব, তারপরে অঙ্কনের বিবরণ তুমি একদম যথার্থভাবে দিয়ে প্রমাণ করবে তোমার অঙ্কনটা ঠিক আছে, ওটা হবে সম্পাদ্য। সম্পাদ্যের আবার কয়টা উপাদান থাকে, তিনটা। একটা হচ্ছে উপাত্ত, সম্পাদ্যের যে উপাদানগুলো মানে সম্পাদ্য আঁকাইতে তোমার যা লাগবে ওইটাকে আমরা কি বলবো, মানে সম্পাদ্যের যে উপাদানগুলো প্রত্যেকটা উপাদানকে আমরা বলবো উপাত্ত। তারপর আমরা অঙ্কন করব, যে জ্যামিতিটা প্রমাণ করবো এটা আমরা অঙ্কন করব। তারপরে স্বতঃসিদ্ধ, মানে যেটা একদম যথার্থ এরকম আমরা হচ্ছে অঙ্কনের কি দিব, বিবরণ দিব, দিয়ে আমরা যুক্তি মানে বিবরণ বা যুক্তি দিয়ে আমরা প্রমাণ করব আমাদের অঙ্কনটা ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা উপাত্ত। উপাত্ত কি, আমরা এখানে কিন্তু অঙ্কন ম্যান্ডেটরি বলতেছি না, এখানে আমরা যুক্তি দিয়েই প্রমাণ করব। এখানে অঙ্কন করে অঙ্কনের বিবরণ দিয়ে প্রমাণ করছিলাম, এখানে যুক্তি দিয়ে প্রমাণ করব আমাদের উপাত্তটা কি আছে, ঠিক আছে। তারপরে যুক্তি দিয়েই প্রমাণ করতে হবে। তাহলে এখন যুক্তিগুলোকে তো তোমার অবভিয়াসলি যথার্থ যুক্তি হইতে হবে, যে যেটা আগে থেকে কি করা, প্রুফড করা, প্রতিজ্ঞার জন্য যে আগে থেকেই যে ও সত্য এটা আগে থেকে প্রমাণিত হয়ে আসছে। তাহলে ওরকম যুক্তি দিয়ে আমরা যে জ্যামিতিটাকে প্রমাণ করতে পারবো ওইটাকে আমরা কি বলবো, উপপাদ্য বলবো। কারণ উপপাদ্যের আবার কয়টা উপাদান থাকবে, চারটা। সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, অঙ্কন, তারপরে কি থাকবে, প্রমাণ। এন্ড সাধারণ নির্বাচনে তুমি যে জিনিসটা প্রমাণ করবা ওইটার একটু সাধারণভাবে বর্ণনা দিবা। বিশেষ নির্বাচনে একটা চিত্র যোগ করে আমরা একটু বর্ণনা দিব, ওটা বিশেষ নির্বাচন। অঙ্কনটা কি, আমরা ধরো প্রমাণ করতে এক্সট্রা কিছু অঙ্কন করতে হবে, অতিরিক্ত কিছু অঙ্কন করতে হবে বা অঙ্কন যোগ করতে হবে, তখন ওই অঙ্কনটা আমরা এখানে বসাবো। তারপরে প্রমাণ, যুক্তি দিয়ে প্রমাণ করব যে আমাদের জ্যামিতিটা ঠিক আছে। তারপরে আমাদের যে টার্মটা আসতেছে ওটা হচ্ছে অনুসিদ্ধান্ত। আরেকটা টার্ম কি থাকে,
সিদ্ধান্ত। আচ্ছা, অনুসিদ্ধান্ত জিনিসটা কি? ধরো আগে থেকে তোমার কোনো একটা প্রতিজ্ঞা প্রমাণিত হয়ে আছে, যে আগে থেকে কি আছে, প্রমাণিত হয়ে আছে, যে এসে প্রমাণিত, যে আগে থেকে, যে যেমন আমরা জানি কি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা কি আগে থেকেই তোমার প্রমাণিত হয়ে আছে। তো এরকম প্রতিজ্ঞা, যে কোনো একটা প্রতিজ্ঞা যদি আগে থেকেই প্রমাণিত হয়ে থাকে, তার উপর ভিত্তি করে তুমি যদি কোনো নতুন সিদ্ধান্ত নাও, নতুন সিদ্ধান্ত প্রতিষ্ঠা করো, ওইটাকেই আমরা কি বলবো? অনুসিদ্ধান্ত। মানে আগে থেকে প্রমাণিত হয়ে আছে এমনের উপর ভিত্তি করে আমরা নতুন সিদ্ধান্ত নিব, ওইটাকেই আমরা কি বলবো? অনুসিদ্ধান্ত বলে থাকবো। বুঝতে পারছো? যে কি, কোনো কোনো প্রতিজ্ঞা আগে থেকে তার উপর ভিত্তি করে নতুন সিদ্ধান্ত নেওয়াকে কি বলবা? অনুসিদ্ধান্ত বলবা। সিদ্ধান্ত নেওয়াকে অনুসিদ্ধান্ত বলা হয়। তাহলে বুঝতে পারছো যে অনুসিদ্ধান্ত কাকে বলে? যে একটা প্রতিজ্ঞা আগে থেকে প্রমাণিত হয়ে আছে, ওইটার উপর ভিত্তি করে আমরা নতুন একটা কিছু প্রতিষ্ঠা করব, যে নতুন একটা সিদ্ধান্ত কি করব? নিব। এই সিদ্ধান্ত নেওয়াটাকে আমরা কি বলবো? অনুসিদ্ধান্ত বলবো। ওকে, চলো এখন আমরা নেক্সটে যাই। আচ্ছা, জ্যামিতিক যুক্তি পদ্ধতিতে তোমাকে কিছু চিহ্ন জানতে হবে, মানে তুমি জ্যামিতি করার সময় তোমাকে এই চিহ্নগুলো মাস্ট বি জানতে হবে, যে কোন চিহ্ন দ্বারা কি বোঝায়। আচ্ছা দেখো, এটা তো যোগ, আমরা সবাই জানি। এটা কি? সমান চিহ্ন, এটাও আমরা জানি। এখন এই চিহ্নটা দ্বারা কি বলা হয়, আর এটা কি বলা হয় বলো? এটা গ্রেটার দেন, আর এটা কি? লেস দেন। মানে বৃহত্তর চিহ্ন, আর এটা কি? ক্ষুদ্রতর চিহ্ন। যে যদি আমরা বলি 5, তাহলে 5 কি 3-এর থেকে বড় না ছোট? 5 3-এর থেকে বড় না ছোট? 5 বড়। তাহলে তখন আমরা কি ইউজ করি? এই যে গ্রেটার দেন ইউজ করি। আর ধরো 5 আর 3, এখন বলো 5 বড় না 3 বড়? 5 বড়, 3 কি ছোট। আর 3-এর দিকে যদি দেখাও তাহলে, আচ্ছা, যে এটা তো আমাদের গ্রেটার দেন সাইন, আর যদি লেস দেন, ধরো -3 আর 2 দেই, যে এই -3টা কি? এই যে ছোট, তাহলে এই তখন এটাকে কি বলবা? গ্রেটার। এটা হইতেছে লেস দেন, আর এটা কি? গ্রেটার দেন। বুঝতে পারছো? যে বৃহত্তর চিহ্ন মানে যেদিকে বড় সংখ্যা থাকবে ওইদিকে আমরা যেটা বুঝাবো ওইটা হইতেছে বৃহত্তর, আর ক্ষুদ্রতর হইতেছে যেখানে ছোট সংখ্যা থাকবে ওইদিকে যেটা বুঝাবো ওটা হইতেছে ক্ষুদ্রতর। তারপর এই চিহ্নটাকে বলে সর্বসম। কি বলা হয়? সর্বসম। যে সমান চিহ্নের উপর তোমার যখন এরকম একটা দাগ থাকবে, এটাকে আমরা কি বলবো? সর্বসম, মানে ওরা সমান, এরকম বোঝাবে। আর এই চিহ্নটাকে কি বলা হয়? সমান্তরাল। এই চিহ্নটাকে কি বলা হয়? সমান্তরাল। তারপরে যদি তোমার লম্ব থাকে, আচ্ছা লম্বটা এখানে আছে, দেখো এই তোমার গ্রেটার দেন আর লেস দেনের মধ্যে কিন্তু এরকম, দেখো ওদের কিন্তু এরকম থাকবে, কিন্তু যখন তুমি একটা কোণ বোঝাবা, কোণটা কিন্তু এই যে এরকম থাকবে, কোণ কিন্তু এই জায়গাটা একদম কি থাকবে? এই যে প্যারালাল থাকবে, এটাকে তখন কি বুঝবা? কোণ বুঝবা। তারপরে এটা কি? লম্ব। যখন এরকম থাকবে এটাকে কি বলা হয়? লম্ব। যে বুঝবা যে এই সরল রেখার উপর এটা কি আছে? লম্ব অবস্থায় আছে। আর এটা তো ত্রিভুজ আমরা জানি, বৃত্ত এটাও আমরা জানি। আর যখন এইটা থাকে তখন এটাকে আমরা কি বলি? যেহেতু। আর যখন এটা থাকবে তখন এই চিহ্নকে আমরা কি বলি? যেহেতু। আর সুতরাং বা অতএব বলা হয় এটাকে। তাহলে এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, আমাদের হচ্ছে জ্যামিতিতে বা পরবর্তীতে তোমরা যখন ম্যাথ সলভ করবা, এই প্রত্যেকটা চিহ্ন আমাদের কি খুবই 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 দরকারি, মানে তোমার সারা জীবনের জন্যই কাজে লাগবে। তুমি যত বড় ক্লাসের দিকে উঠবা, মানে এই জিনিসগুলো তোমার লাগবে সব জায়গায়, বেসিক জিনিস, যে কোনটা দ্বারা কি বোঝায় এগুলো তুমি হচ্ছে জানবা। ওকে, তারপরে চলো পরের টপিকটা আসতেছে আমাদের ছেদক। আচ্ছা, ছেদক জিনিসটা কি? ছেদক কথাটা দ্বারা তুমি কি বুঝতেছো বলো তো? ছেদক মানে হচ্ছে দুইটা সরল রেখা পরস্পর, ছেদক দ্বারা মানে নর্মাল কথা দ্বারা কি বুঝি? ছেদক মানে ছেদ করছে, মানে নর্মাল ছেদক মানে তোমরা বাংলা ভাষায় কি বুঝো? ছেদক মানে ছেদ করছে, তাই না? তো ছেদক বলতে জ্যামিতির ভাষায় আমরা কি বুঝবো? যে দুই বা ততোধিক সরল রেখা যদি, মানে একটা সরল রেখা যদি দুই বা ততোধিক সরল রেখাকে কি করে? বিভিন্ন বিন্দুতে ছেদ করে, তাহলে ওইটাকেই আমরা কি বলবো?
ছেদক বলবো যে কোনো একটা সরল রেখা দুই বা ততোধিক রেখাকে বিভিন্ন বিন্দুতে ছেদ করলে তাকে ছেদক বলা হয়। তাহলে একটা সরল রেখা দুই বা ততোধিক সরল রেখাকে, ধরো আমরা এখানে তিনটা সরল রেখা দিলাম, তাহলে এই তিনটা সরল রেখাকে ধরো এই যে একটা সরল রেখা কি করে দিল, কেটে দিল। তাহলে দেখো তো এই সরল রেখাটা ওরেও একটা বিন্দুতে ছেদ করছে, এই সরল রেখাটা এই সরল রেখাটাকেও একটা বিন্দুতে ছেদ করছে, এই সরল রেখাটা এই সরল রেখাটাও একটা বিন্দুতে কি করছে, ছেদ করছে। তাইলে আমরা এই ধরো এটাকে যদি মার্ক করি এবি, এটাকে যদি মার্ক করি সিডি, এটাকে যদি মার্ক করি ধরো ইএফ, তাহলে দেখো তো এই সরল রেখাটাকে যদি আমরা এলএম মার্ক করি, তাহলে এলএম সরল রেখাটা এ বি এস সিডি আর ইএফ কে প্রত্যেকটাকে একটা বিন্দুতে কি করে গেছে, ছেদ করে গেছে। তার মানে তিনটা রেখারই ছেদক বলতে পারবো আমরা কাকে, এলএম কে। কারণ আমাদের ছেদকের সংখ্যাটা কি ছিল, যে কোনো একটা সরল রেখা দুই বা ততোধিক সরল রেখাকে কি করে গেলে, ছেদ করে গেলে ওই তাকেই আমরা কি বলবো, ছেদক বলবো। তাহলে দেখো তো এলএম এই যে তিনটা রেখাকে এই পরস্পরকে কি করে গেছে, ছেদ করে গেছে। তার মানে আমরা এই এলএম কে কি বলতে পারবো, এ বি সিডি আর ইএফ এর ছেদক বলতে পারবো। বুঝতে পারছো? এখন ধরো এখানে একটা এবি সরল রেখা আছে আর এসি সিডি সরল রেখা আছে। এই সরল রেখাটাকে এলএম দুইটা বিন্দুতে কি করছে, ছেদ করছে। এই যে দেখো পি একটা বিন্দু আর কিউ একটা বিন্দুতে কি করছে, ছেদ করছে। দেখো এই যে একটা বিন্দু আর এই যে একটা বিন্দু, এই দুইটা বিন্দুতে কি করছে, পি আর কিউ বিন্দুতে কি করছে, ছেদ করছে। আচ্ছা, তাহলে যখন এলএম সরল রেখাটা এবি আর সিডি কে দুইটা বিন্দুতে ছেদ করলো, তাহলে আমরা কি বলতে পারবো যে এবি আর সিডির ছেদক কি, এলএম। এটা আমরা বলতে পারবো না? যে এখান থেকে কি বলতে পারবো বলো তো, এখান থেকে কি বলতে পারবা, যে এবি ও সিডি এর ছেদক এলএম। তাহলে এটা আমরা বলতে পারি না যে এবি আর সিডির ছেদক কি আসতো, এলএম। আচ্ছা, এখন দেখো তো এই পি আর কিউ বিন্দুতে ছেদ করার পর বিভিন্ন কোণ উৎপন্ন হয়েছে না? এই যে একটু যদি চিন্তা করো, যখন এই যে এবি সরল রেখাটাকে কাটছিল, দেখো এই দিক বরাবর একটা কোণ উৎপন্ন হয়েছে, এই যে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এখানে একটা কি কোণ উৎপন্ন করছে। তাহলে একটা ছেদক যখন একটা সরল রেখাকে কাটছে কয়টা কোণ উৎপন্ন করছে, চারটা। তাহলে সেম ভাবে এই যে সিডিকেও যখন কাটছে, দেখো তো এই যে সিডিকেও যখন এলএম সরল রেখাটা কাটছে তখন কয়টা করে কোণ উৎপন্ন করছে, এই যে দেখো এই যে একটা দুইটা তিনটা চারটা। তার মানে একটা ছেদক যখন একটা সরল রেখাকে কাটবে চারটা কোণ উৎপন্ন করতেছে। তার মানে একটা ছেদক দুইটা সরল রেখাকে কাটছে, তার মানে টোটাল কোণ উৎপন্ন হচ্ছে কয়টা, আটটা। এখন আমাদের কিছু এই কোণগুলোর মধ্যে কিছু সাধারণ মানে কোণগুলোর কিছু মানে বৈশিষ্ট্য আছে, কিছু কোণের কিছু নাম আছে, এগুলো আমাদেরকে জানতে হবে। আচ্ছা, ধরো দুইটা কোণ যদি একই দিকে থাকে, সবগুলা কোণ থেকে ছেদক থেকে উৎপন্ন। আচ্ছা, যেই কোণগুলো ছেদকের ভেতরের দিকে থাকবে ওগুলারে আমরা কি বলবো, অন্তস্থ কোণ। আর বহিস্থ মানে কি বলছি, যেগুলো বাইরে থাকে। তাহলে দেখো তো ভেতরের দিকে কি কি কোণ আছে, এই যে দেখো তো ভেতরের দিকে আছে এই যে 3, এই যে আছে 4, আর এইদিকে ভেতরের দিকে কোনটা, এই যে 5 আর 6। এই চারটা কোণ কি দিকে আছে, ভেতরের দিকে। যদি তুমি চিন্তা করো এই দুইটা সরলরেখার কোন দিকে আছে, ভেতরের দিকে। তাহলে এই কোণগুলোকে আমরা বলবো অন্তস্থ কোণ। আর যেগুলো বাহিরের দিকে আছে, বাহিরের দিকে কি কি আছে দেখো তো, এই যে 1, এই যে 2, এই যে 7 আর হচ্ছে 8, এগুলা কোন দিকে আছে, বাহিরের দিকে। তো বাহিরের দিকের কোণগুলোকে আমরা কি কোণ বলবো, বহিস্থ কোণ বলবো। তাহলে একটু আবার আমি যদি তোমাদেরকে বলি, ভেতরের দিকে কোণগুলোকে আমরা কি বলবো, অন্তস্থ কোণ বলবো। আর বাহিরের দিকে কোণগুলোকে আমরা কি বলবো, বহিস্থ কোণ বলবো। তাহলে এটা বুঝতে পারছো যে অন্তস্থ কোণ আর বহিস্থ কোণ। ওকে, তারপরে আবার দেখো অন্তস্থ কোণ আর বহিস্থ কোণের বিষয়টা বুঝতে পারছো। তারপরে এখানে যদি দুইটা কোণ দেখো, যে একটা ছেদক থেকেই ওরা কোণ দুইটা উৎপন্ন হয়েছে, দুইটা একই দিকে আছে, কি আছে, একই দিকে। তো একই দিকে থাকলে ওদেরকে আমরা একান্তর কোণ বলবো। কি কোণ বলবো, একান্তর কোণ বলবো। একই দিকে থাকলে ওদেরকে আমরা কি কোণ বলবো, একান্তর কোণ বলবো। এখন দেখো তো এই যে 1 আর 5
দুইটা কোণের দিক কোন দিকে আছে? দুইটাই কিন্তু একই ছেদক থেকে উৎপন্ন। কোন দিকে আছে? সেম দিকে আছে। তাহলে এই দুইটা কোণকে তুমি কি তখন কি কোণ বলতে পারবা? একান্তর কোণ। কি কোণ বলতে পারবা? একান্তর কোণ। যে এই দুইটা কি আছে? ছেদকের একই দিকে আছে। কৌণিক বিন্দু কিন্তু আলাদা, দুইটা বিন্দু কিন্তু সেম না, কৌণিক বিন্দুগুলো কিন্তু আলাদা, কিন্তু যেই কোণগুলো ছেদকের কি থাকবে? একই দিকে থাকবে, ওদেরকে তুমি কি কোণ বলতে পারবা বলো? অনুরূপ কোণ বলবো। এদেরকে কি বলবো? আচ্ছা সরি, একটু আগে আমি ভুলে একান্তর কোণ বলে বলছি, অনুরূপ কোণ বলবো। যে যখন এল এম সরল রেখার ছেদকের একই পাশে কোণগুলা থাকবে, একই পাশে থাকলে ওদেরকে কি বলবো? অনুরূপ কোণ। আমি বাই মিস্টেকেলি মানে একান্তর কোণ বলেছি, একান্তর কোণ হবে না, কি হবে? অনুরূপ কোণ হবে। যে ছেদকের কি বলছি? ছেদকের যদি একই পাশে থাকে তখন ওই কোণগুলাকে কি বলবো? অনুরূপ কোণ। তাহলে এখান থেকে বলো তো অনুরূপ কোণ কোনটা কোনটা হবে? যে এই যে 1 আর 5 কি কোণ? অনুরূপ কোণ, কারণ এরা কোন দিকে আছে? ছেদকের একই পাশে আছে। বুঝতে পারছো? তারপরে অনুরূপ কোণের বিষয়টা বুঝছো। তারপরে আস্তে আস্তে আরেকটা কোণ, একান্তর কোণ। কি কোণ বলা হয়? একান্তর কোণ। আচ্ছা অনুরূপ কোণ দেখো, এই যে ছেদকের কোন পাশে ছিল? একই পাশে, এই যে এদিকে আর এইদিকে ছেদকের কোন পাশে থাকলে? একই পাশে থাকলে এটাকে আমরা কি কোণ বলি? অনুরূপ কোণ। এগুলা কিন্তু তোমার ম্যাথের মানে জ্যামিতির জন্য মানে এখন তোমরা 7-এও কাজে লাগবে, 8-এও কাজে লাগবে, 9-এও কাজে লাগবে, ইভেন কোথাও কাজে লাগবে, 10-এও কাজে লাগবে। তাহলে যে কোণগুলো আমাদের একই দিকে থাকবে ওদেরকে আমরা কি বলবো? অনুরূপ কোণ, যে ছেদকের একই দিকে আছে। তারপরে যে কোণটা পরে আরেকটা কোণ আসছে একান্তর কোণ। কি কোণ বলা হয়? একান্তর কোণ। আচ্ছা একান্তর কোণ কোনটা? যদি তোমার দুইটা কোণ এই যে ছেদক থেকে উৎপন্ন হয়েছে কিন্তু একটা আরেকটার বিপরীত দিকে থাকবে। যে দেখো তো এই কোণটা যেদিকে, এই কোণটা কি তার সেম দিকে? বলো, এই দুইটা কোণ কি সেম দিকে? মানে 3 আর 6 না, একটা এদিকে একটা এইদিকে। তাহলে দুইটা কোণ যদি এরকম বিপরীত দিকে থাকে, যে একটা ছেদক থেকে কিন্তু ওরা উৎপন্ন হয়েছে, দেখো একটা ছেদক থেকে কিন্তু উৎপন্ন হয়েছে, একটা আছে এইদিকে আর একটা আছে কি আছে? এইদিকে, তখন এই কোণগুলোকে কি বলা হয়? তখন এই কোণগুলোকে কি বলা হয় বলো? একান্তর কোণ। কি বলা হয়? একান্তর কোণ। বুঝতে পেরেছো? যদি একই দিকে থাকে তাহলে বলি অনুরূপ কোণ, আর যদি এই যে বিপরীত দিকে থাকে তখন এটাকে আমরা কি বলি? একান্তর কোণ বলি। যে একটা সরল রেখার থেকেই ওরা কোণ দুইটা উৎপন্ন হয়েছে, কিন্তু কি হয়েছে? দুইটার বিপরীত দিকে আছে, তখন এরকম থাকলে এটাকে তোমরা কি বলবা? একান্তর কোণ বলবা। তারপর আরেকটা জিনিস হচ্ছে বিপ্রতীপ কোণ। আচ্ছা বিপ্রতীপ কোণের জিনিসটা ধরো এরা এই দুইটা সরল রেখা, ওটা একটু আলাদা টপিক। যদি এই কোণটা এই দুইটা কোণ যদি এরকম অবস্থায় থাকে এদেরকে বলা হয় বিপ্রতীপ কোণ। কি বলা হয়? বিপ্রতীপ কোণ বা বিপরীত কোণ। বুঝতে পারছো? তাহলে এই জিনিসগুলো মাথায় রাখবা যে অনুরূপ কোণ কোনটা? যদি ছেদকের একই পাশে থাকে ওরা অনুরূপ কোণ। একান্তর কোণটা কোনটা? দেখো দুইটা দুই দিকে আছে, তাহলে এটা বলবো একান্তর কোণ। আর বিপ্রতীপ কোণ যেটা ওই দিকে আছে। এখন এটার জন্য কি কি কোণ আছে যে দেখো আমাদের এখানে দেওয়া আছে, যে কোণগুলো আমাদের এখানে দেওয়া আছে। যে অন্তস্থ কোণ কোনটা কোনটা হবে দেখো তো, 3, 4, 5 আর 6। এই যে একটু চেক করো যে ভেতর দিকে কোনটা আছে, যে 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে। তাহলে এদেরকে কি কোণ বলবা? অন্তস্থ কোণ। তাহলে বহিস্থ কোণ কোনটা কোনটা হবে? 1, 2, 7 আর 8, এগুলা কি কোণ? বহিস্থ কোণ। এই যে দেখো বহিস্থ কোণে কি আছে? এই যে বহিস্থ কোণে কি আছে দেখো 1, 2, 7 আর 8। বুঝতে পারছো? এন্ড অনুরূপ কোণ মানে একই দিকে কোনটা কোনটা আছে। এই যে দেখো একই দিকে কে কে ছিল? এই যে 1 আর 5, এরা কি আছে? একই দিকে আছে। তাহলে এরা কি কোণ হবে? অনুরূপ কোণ। তো যে 1 এর 5, আবার হচ্ছে 2 আর 6, 3 আর 7, মানে 4 আর 8, এরাও কি আছে? একই দিকে আছে, এরা হবে অনুরূপ কোণ। আর একান্তর কোণ কোনগুলো হবে? যেগুলো হচ্ছে বিপরীত দিকে থাকবে। এন্ড অন্তস্থ একান্তর কোণগুলো মানে হচ্ছে যেগুলো ভেতরের দিকে, বহিস্থ একান্তর কোণগুলো যেগুলো বাহিরের দিকে চিন্তা করবা। বুঝতে পারছো? আর ছেদকের একই পাশে অন্তস্থ কোণ মানে একই পাশে যেগুলো আছে এটাকে আমরা বলবো হইতেছে একই পাশে অন্তস্থ কোণগুলো জোড়া। তাহলে বুঝতে পারছো যে একান্তর, তাহলে কয়টা জিনিস বললাম? ছেদকের পরে তোমাদেরকে জানতে হবে একান্তর কোণ, তারপরে জানতে হবে অনুরূপ কোণ, বিপরীত কোণের টপিকটা মাথায় রাখবা। বুঝতে পারছো? একান্তর কোণ কোনগুলা? যেটা ছেদকের বিপরীত দিকে থাকবে, ধরো একটা এদিকে থাকলে একটা এইদিকে, যেটা ছেদকের একই দিকে থাকবে ওটাকে আমরা কি বলবো? অনুরূপ কোণ বলবো। ওকে, এখন চলো পরে যাই। পরের আমাদের একটা টপিক হচ্ছে জোড়া সমান্তরাল সরল রেখা। আচ্ছা জোড়া সমান্তরাল সরল রেখা কথাটা দ্বারা কি বুঝতেছো? আগে বলো যে সমান্তরাল সরল রেখা কাকে বলে? যে সরল রেখাটা তোমার সমতলে এভাবে যাইতেই থাকবে ওইটাকেই আমরা কি বলি?
সমতলে যেটা এভাবে যাইতে থাকবে ওইটাকেই আমরা কি বলি, সমান্তরাল সরল রেখা। এখন যদি তোমাকে বলা হয় জোড়া সমান্তরাল রেখা, তাহলে মানে কয়টা রেখা, দুইটা। যে দুইটা সরল রেখা যদি সমতলের উপর এভাবে যাইতে থাকে, সমতলের উপর যেতে আছে, পরস্পর কি হবে না, মিলিত হবে না। যে দুইটা সরল রেখা যদি একই সমতলে থাকে কিন্তু পরস্পর মিলিত না হয়, তাহলে ওই দুইটা সরল রেখাকে আমরা কি বলতে পারবো, সমান্তরাল জোড়া সরল রেখা। যেহেতু জোড়া বলছে মানে এক জোড়া, মানে দুইটা আছে, বুঝতে পারছো? যে দুইটা সরল রেখা যদি একই তলে সমান্তরালে যাইতে থাকে, তাহলে ওই দুইটা সরল রেখাকে আমরা কি বলবো, জোড়া সমান্তরাল সরল রেখা। মানে পরস্পরকে ওরা কি করবে না, ছেদ করবে না। তাহলে এই সরল রেখাটাকে আমরা বলবো জোড়া সমান্তরাল সরল রেখা। এখন জোড়া সমান্তরাল সরল রেখা হলে আমাদের কিছু শর্ত, মানে কিছু শর্ত বলতে এগুলো কিছু বৈশিষ্ট্য আছে। দুইটা ধরো এদিকে যাচ্ছেন, বৈশিষ্ট্যটা কি, ধরো এই সরল রেখার এই বিন্দু থেকে তুমি এর উপর লম্ব আঁকাইছো, এই সরল রেখার এই বিন্দু থেকে এর উপর লম্ব আঁকাইছো, এই যে লম্ব দূরত্বগুলো মানে এই ডিস্টেন্সটুকু আর এই ডিস্টেন্সটুকু অলওয়েজ কি হবে, সেম হবে। যে সমান্তরাল সরল রেখা হলে ওদের মধ্যবর্তী এই লম্ব দূরত্বগুলো কি হবে, সেম হবে, বুঝতে পারছো? তাহলে জোড়া সমান্তরাল রেখার কি আসলো, দুইটা সরল রেখা যখন সমতলে যাইতে থাকবে কখনো ছেদ করবে না, ওকে আমরা বলবো জোড়া সমান্তরাল সরল রেখা। শর্তগুলা কি আসতেছে, যে দেখো দুইটা সরল রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব সর্বদা কি হবে, সমান হবে। এখানেও যত, এখানেও যত, এখানেও যত, এখানেও যত। ওকে, তারপরে দেখো যে এই সরল রেখা থেকে আমরা এরকম একটা রেখাংশ আঁকাইলাম, এখান থেকে এইরকম একটা রেখাংশ আঁকাইছি, এই দুইটাও পরস্পর আবার কি হয়ে যায়, যদি চিন্তা করো এই দুটো আবার কি হয়ে যাচ্ছে, সমান্তরাল হয়ে যাচ্ছে না? তার মানে সমান্তরাল সরল রেখা থেকে আমরা যদি দুইটা রেখাংশ নেই, ওরাও অলওয়েজ কি হবে, সমান্তরালই হবে। তো সমান্তরাল থেকে তুমি যদি দুইটা রেখাংশ নাও, ওরাও অলওয়েজ কি হবে, সমান্তরালই হবে। তার মানে প্রথম এটা কি, যে দুইটা সরল রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব অলওয়েজ কি থাকবে, সেম থাকবে। দ্বিতীয় শর্তটা কি, যে দেখো দ্বিতীয় শর্তটা কি, যে দুইটা রেখাংশ যদি নেই, ওই রেখাংশ মানে সমান্তরাল সরল রেখা থেকে আমরা যদি দুইটা রেখাংশ নেই, ওই রেখাংশ দুইটা অলওয়েজ কি হবে, সমান্তরালই হবে। তারপরে আরেকটা জিনিস একটু মাথায় রাখবা, দুইটা সমান্তরাল যদি সমান্তরাল সরল রেখা যদি থাকে, তোরা এটার দুইটা বিন্দু থেকে এটার একটা বিন্দুতে তুমি লম্ব দূরত্ব আঁকাবা, তাইলে এই ডিস্টেন্স দুইটাও সেম হবে। যে কোনো একটা সরল রেখার দুইটা বিন্দু থেকে অপর একটা সরল রেখার একটা বিন্দুর দূরত্বও কি হবে, সেমই হবে। মানে এর প্রত্যেকটা বিন্দু থেকে এর প্রত্যেকটা বিন্দুর দূরত্ব কি হবে, সেম হবে। তাহলে এর দুইটা বিন্দু থেকে যদি এর একটা বিন্দুর দূরত্ব আঁকা, ওইটাও কি হবে, সেম হবে, বুঝতে পারছো? ওকে, তাহলে এটা হতেছে, ধরো এখানে যদি ওই টপিকটা আবার এখানে দেখাই, ধরো এখানে একটা পয়েন্ট আছে পি, এখানে একটা পয়েন্ট ধরো এ আর একটা হইতেছে বি। এখন দুইটা কিন্তু সমান্তরাল সরল রেখা, দুইটা আমরা কি বলছি, সমান্তরাল সরল রেখা। তাইলে এখন আমরা যদি এ থেকে আর এই বি থেকে এই যে লম্ব দূরত্ব আঁকাই, ধরো দুইটা লম্ব দূরত্ব আঁকাইলাম, তাহলে অবভিয়াসলি এই পি এ আর পি বি কি হবে, সেম হবে, বুঝতে পারছো? তো যে দুইটা বিন্দু থেকে একটা সরল রেখার দুইটা বিন্দু থেকে অপর একটা সরল রেখার একটা বিন্দু পর্যন্ত দূরত্ব সর্বদা যদি সমান হয়, তখন ওইটাকেও আমরা কি বলতে পারবো, এটাকেও আমরা তখন কি বলতে পারবো, সমান্তরাল সরল রেখা বলতে পারবো। মানে কখন আর কি সমান্তরাল সরল রেখা বলতে পারবো, যে দুইটা বিন্দু থেকে একটা বিন্দুর যদি দূরত্ব সমান হয়ে যায়, তখন এটাকে আমরা কি বলতে পারবো, সমান্তরাল সরল রেখা। আর যদি সমান্তরাল সরল রেখা হয়েই যায়, তখন তো প্রত্যেকটা বিন্দুর লম্ব দূরত্ব কি হবে, সেম হবে। আবার প্রত্যেকটা, ধরো এখান থেকে একটা রেখাংশ নিছো, এখান থেকে একটা রেখাংশ নিছো, এই দুটো পরস্পর কি হবে, সমান্তরালই হবে, বুঝতে পারছো? তারপরে চলো এখানে হচ্ছে এই যে দেখো দেখাইছে যে এইদিকে একটা, ধরো এটাকে আমরা মার্ক করি এ বি, এটাকে এ মার্ক করলাম, এটা বি, ধরো এটা সি আর ডি। দুইটা সরল রেখা কি একই সমতলে যাচ্ছে, পরস্পরকে ছেদ করছে না, সমান্তরাল সরল রেখা। তাহলে এই যে দেখো লম্ব দূরত্ব, এটা একটা কি আকারে লম্ব দূরত্ব, এই লম্ব দূরত্বগুলা কি হবে, সমান হবে। লম্ব দূরত্বগুলা কি হবে, লম্ব দূরত্ব সবসময় কি হবে, সমান্তরাল সরল রেখার জন্য সমান হবে, বুঝতে পারছো? যেখানে আঁকাও না কেন সবগুলাই সমান হবে। আর দেশে যে কোনো রেখাংশ নাও, ওরাও পরস্পর কি হবে, সমান্তরালই হবে। ওকে, তারপরে চলো সমান্তরাল সরল রেখার ছেদক দ্বারা উৎপন্ন কোণ। আমরা দুইটা সরল রেখা যখন ছেদ করছিল, যে আমরা যে শুরুতে দেখছি দুইটা সরল রেখা ছেদ করছে, তখন কিন্তু আর মেনশন করা ছিল না যে ওরা সমান্তরাল সরল রেখা। ওইটা হতে পারে নর্মাল সরল রেখা, এই যে এরকম আঁকায় আমরা ছেদ করতে পারি, তারপরে একটা এরকম আরেকটা ধরো এরকম, এটারেও ছেদ করাইতে পারি, তাহলে এই দুটো তো সমান্তরাল হবে না।
ধরো এরকম আছে, এটাকে ওই যে ছেদ করাইতে পারি, এই দুটাকে সমান্তরাল হয়েছে, হয় নাই, তাহলে ওই ছেদকগুলো কিন্তু আমাদের নর্মাল অবস্থায় গেছে। সেমভাবে সমান্তরাল সরল রেখারও যদি তুমি একটা ছেদক আঁকাও, ওরও তোমার কি হবে, কোণ উৎপন্ন হবে, ওই যে সেম কোণই, কোনো চেঞ্জ নাই, বুঝতে পারছো? তো দুটো সমান্তরাল, এই যে ধরো একটা ছেদক আমরা দিলাম, যে সমান্তরাল সরল রেখার এই যে ছেদক, সমান্তরাল সরল রেখা দুইটা হচ্ছে এ বি আর সিডি, তাহলে এই ছেদক দ্বারা কোণ উৎপন্ন কোণ, তাহলে দেখো এই যে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এখানে একটা কোণ, এই দুটা কোণকে কি কোণ বলবা বলো? এই দুটা কোণকে কি কোণ বলবা? কি বলছি, যদি ছেদকের একই পাশে থাকে ওদেরকে আমরা কি বলি? এদেরকে বলবো অনুরূপ কোণ। তারপরে দেখো যদি এই কোণটা নেই আর এই কোণটা নেই, তাহলে এই দুটা কোণকে কি বলবো বলো? এই দুটা কোণকে কি বলবো? বিপরীত দিকে আছে, তাহলে এটাকে আমরা তখন কি বলি? একান্তর কোণ। কি বলি? একান্তর কোণ। বুঝতে পারছো? তাইলে এটা হচ্ছে সমান্তরাল সরল রেখার থেকেও ছেদকের উৎপন্ন কোণ এটা হয়, আর নর্মাল ক্ষেত্রে তো আমরা একটু আগে ডিটেলস পড়ে আসলাম। এই যে এখানে দেওয়া আছে যে সমান্তরাল সরল রেখার ছেদক সমূহ দ্বারা উৎপন্ন কোণ। তাহলে এখান থেকে দেখে দেখে বলো তো যে কোনটা কোনটা একান্তর হবে, এখান থেকে দেখে বলো কোনটা কোনটা একান্তর কোণ, কোনটা কোনটা একান্তর কোণ হবে। এই যে দেখো 1 আর 5 কি কোণ? একান্তর কোণ। আর 3 আর 6 কি কোণ বলো? সরি, 1 আর 5 কি কোণ? 1 আর 5 হচ্ছে অনুরূপ কোণ, আর 3 আর 6 কোণ কি হবে? একান্তর কোণ হবে। বুঝতে পারছো? অন্যগুলা তোমরা লিখো খাতায় যে কোনটা কোনটা এখানে একান্তর কোণ আর কোনটা কোনটা এখানে অনুরূপ কোণ। তারপরে এখন আমরা চ্যাপ্টারে চলে যাই, যে তোমাদের চ্যাপ্টারে শুরুতে কিছু এমসিকিউ আছে, আমরা একটু এমসিকিউগুলো সলভ করি। চলো, ধরো এখানে একটা চিত্র দেওয়া আছে, এই চিত্রতে তোমাকে কি কি বলে দিছে। পি কিউ আর, এই যে দেখো পি কিউ আর, তার মানে আমাদের এই কোণটা কত ডিগ্রি দেওয়া? 55 ডিগ্রি। পি কিউ আর এই কোণটা কত ডিগ্রি দেওয়া? 55 ডিগ্রি। তোমার এল আর এন, দেখো তো এল আর এন কোনটা? এই যে এল আর এন, তার মানে এই যে এল আর এন এই কোণটা, তাই না? এই কোণটা কত ডিগ্রি দেওয়া? এই কোণটা 90 ডিগ্রি দেওয়া। তারপরে দেখো, এবং পি কিউ, এই চিহ্নটা দ্বারা আমরা কি চিহ্ন বলছি? সমান্তরাল। তাহলে পি কিউ সমান্তরাল কি বলা আছে? এম আর। তাহলে এই যে পি কিউ সরল রেখা আর এম আর সরল রেখা কি রেখা? সমান্তরাল। এই যে ধরো পি কিউ আর হচ্ছে এই যে এম আর, তাহলে এই পি কিউ আর এম আর কেমন রেখা বলো? পি কিউ আর এম আর কেমন রেখা? সমান্তরাল রেখা। এটা ওরা বলে দিছে সমান্তরাল, পি কিউ আর এম আর সমান্তরাল রেখা। তাহলে দেখো তো আমরা যদি একটু সমান করে আঁকাই, এরকম ছিল, এইটা তাদের ছেদক হবে না, দুইটাকেই ছেদ করে যাচ্ছে। তাহলে এই কোণটা আর এই কোণটা কোন দিকে আছে? ছেদকের একই দিকে। তাহলে এই দুইটা কি কোণ বলো? এই দুইটা কি কোণ? অনুরূপ কোণ। এই দুইটা কি কোণ? অনুরূপ কোণ। কারণ দেখো দুইটা সমান্তরাল সরল রেখা, আর এটা থেকে তাদের কি হিসাবে তাহলে কাজ করবে? যদি ছেদক হিসাবে আমরা চিন্তা করি, তাহলে এইটা আর এটা কি রেখা, কি কোণ হবে বলো? কি কোণ হবে? অনুরূপ কোণ। কি কোণ হবে? অনুরূপ কোণ। তাহলে এটা এটা আমাদের দেওয়া ছিল কত? দেখো এটা আমাদের দেওয়া আছে 55 ডিগ্রি। তাহলে এটা যদি 55 ডিগ্রি হয়, মনে রাখবা অনুরূপ কোণ দ্বয় পরস্পর সমান হয়। কি হয়? অনুরূপ কোণ দ্বয় পরস্পর সমান হয়। অনুরূপ কোণ দ্বয় পরস্পর সমান হবে। অনুরূপ কোণ দ্বয় পরস্পর কি হবে? সমান হবে। তাহলে এটা 55 ডিগ্রি হলে তোমার এই কোণটাও কত ডিগ্রি হবে? এটা 55 ডিগ্রি হলে এই কোণটাও তোমার কত ডিগ্রি হবে? 55 ডিগ্রি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখো তো এই কোণটা মানে কোন কোণটা? আচ্ছা এটা তো এটা ছিল হইতেছে আর, আর এটা হচ্ছে যে এন, এটা না? তাহলে দেখো আমাদের এটা কিন্তু ছিল কিউ, আর এটা হচ্ছে পি, যে কিউ পি আর আর এন, এই যে কিউ পি আর আর এন। এখন এই যে এই কোণটা ছিল 90 ডিগ্রি, তাই না? তাহলে কোণ কোণ এল আর এন ইকুয়াল টু তোমার কত দেওয়া? 90 ডিগ্রি। তাহলে দেখো তো এল আর এন এইটা কয়টা কোণের যোগফল বলো তো? কয়টা কোণের যোগফল? এই যে একটা কোণের যোগফল আর এই যে একটা কোণের যোগফল, দুইটা কোণের যোগফল না? বুঝতে পারছো যে তোমার এল আর এন কয়টা কোণের যোগফল? দুইটা কোণের যোগফল। দেখো তো যোগফল কয়টা কোণের? দুইটা কোণের। তাহলে ওই কোণ দুইটা লিখি, কোন দুইটা কোণের? একটা হচ্ছে এল আর এম, আর হচ্ছে এন
আর আবার এম, তাহলে এল আর এন প্লাস কোণ এন আর এম। দেখো তো এই দুইটা কোণের যোগফল না, এই যে এই দুইটা কোণ এন আর এম, এই যে এই কোণটা আর হচ্ছে এল আর এম, এই যে এই কোণটা, এই দুইটা কোণের যোগফলই তাহলে কত ডিগ্রি? 90 ডিগ্রি, কারণ টোটাল আমাদের 90 ডিগ্রি। তার মানে এই আলাদা আলাদাভাবে এই কোণটা আর এই কোণটা, এই দুইটার যোগফল ইকুয়াল টু কত? 90 ডিগ্রি। তার মানে এই দুইটার যোগফল কত? 90 ডিগ্রি। এখন দেখো তো এই দুইটা থেকেই আমাদের এই যে বের করতে বলছে এম আর এন, এই যে এটাই তো এম আর এন, তাই না? তাহলে আমরা লিখতে পারি কি যে এম আর এন, এন আর এন, এন আর এম আর এম আর এন কি সেম কোণ, মানে কোণ হইতেছে তোমার যে ভেতরেরটা দিয়ে চিন্তা করবা, তাহলে এটা কি আসতেছে? সেম কোণ। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এটা দেখো এল আর এন, এটাই আমরা কত পাইছি? 60 ডিগ্রি। তাহলে এটার মানে যে বসাই দিলাম 60 ডিগ্রি ইকুয়াল টু কত হবে? এই যে 90, বুঝছো? তাহলে আমাদের তো এটার মানটা বের করতে হবে। তাহলে যে দেখো সামেশন অফ এম আর এন ইকুয়াল টু কত হবে? 90 মাইনাস 60। তাহলে 90 মাইনাস 60 মানে কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে আমাদের এম আর এন কত ডিগ্রি আসতেছে বলো? এম আর এন, এই যে এম আর এন, এই যে এই কোণটা এম আর এন কত ডিগ্রি আসলো? তাহলে বলো কত ডিগ্রি আসছে? ও আচ্ছা, এটা তো আমরা 60 পাই নাই, এটা তো 55। এটা এই যে 55, কারণ এটা অনুরূপ কোণ সমান, তাহলে এটা তোমার কত? 55। তাহলে 90 মাইনাস 55, তার মানে কত হবে? 90 থেকে 55 চলে গেলে কত থাকবে বলো? 35। তাহলে তোমার এই কোশ্চেনের আনসার কত হচ্ছে? 35। বুঝতে পারছো? তাহলে আমি যদি আবার তোমাদেরকে একটু বুঝাই যে দেখো আমাদের এখানে সমান্তরাল বলে দিছে কোনটা? পিকিউ আর এমআর। তাহলে এই যে পিকিউ আর এমআর দুটা কি রেখা? সমান্তরাল রেখা। এই যে পিকিউ আর এমআর দুটা কি রেখা? সমান্তরাল রেখা। তাহলে এই দুটা সমান্তরাল রেখাকে এইটা কি করছে? ছেদ করছে। এই যে দেখো দুটো সমান্তরাল রেখাকে এই রেখাটা কি করছে? মানে এই রেখাটা ছেদ করছে। যদি আমরা আগের টপিকে চিন্তা করি, তাহলে এই কোণটা যদি তোমার 55 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা আর এই কোণটা ছেদকের একই দিকে উৎপন্ন কোণ, তাহলে এই দুটা কোণকে আমরা কি কোণ বলবো বলো? অনুরূপ কোণ। এন্ড আমরা জানি কি অনুরূপ কোণ দ্বয় পরস্পর কি হয়? সমান হয়। তাহলে এটা যদি তোমার 55 ডিগ্রি হয়, এই কোণটাও কত ডিগ্রি হবে বলো? 55। এই যে 55। তারপরে দেখো আমাদের হচ্ছে দেওয়া ছিল যে এই পুরাটা কোণ যে এল আর এন, এটা কত দেওয়া? এল আর এন কত দেওয়া? 90 ডিগ্রি। তাহলে এই 90 ডিগ্রি কয়টা কোণের যোগফল? দুইটা কোণের। এই যে এল আর এম আর এটা হচ্ছে এম আর এন, এই দুইটা কোণের কি যোগফল? এই যে দুইটা কোণের যোগফল ইকুয়াল টু কত দিলাম আমরা? 90 ডিগ্রি। তাহলে এই যে কোণ প্লাস 50 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি। তার মানে এই কোণটা রয়ে গেল এম আর এন ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস এটা প্লাস, এই পাশে ওই পাশে গেলে কি হয়ে যাবে? মাইনাস। তার মানে আমাদের মান কত আসলো? মাইনাস করে দিলে আস্তে আস্তে 35। তার মানে আমাদের এই যে কোণটা এম আর এন, এই কোণটার মান কত আসছে বলো? 35 ডিগ্রি। বুঝতে পেরেছো? পরেরটাই চলো। দেখো আমাদের আরেকটা এমসিকিউ দেওয়া আছে। এখানে আমাদের বলছে কি এ বি সিডি আর ইএফ তিনটাই দেখো সমান্তরাল। কি রেখা? সমান্তরাল রেখা, মানে তিনটাই সমান্তরাল রেখা। তার মানে এখানেও আমাদের কোন কনসেপ্ট ইউজ করতে হবে? কোনটা একান্তর কোণ, কোনটা অনুরূপ কোণ, আর কোনটা বিপ্রতীপ কোণ। বুঝতে পারছো? তাহলে আবার যদি আমি বলি যেগুলো একই দিকে থাকবে ওগুলা কি কোণ? অনুরূপ কোণ। যেটা বিপরীত দিকে থাকবে মানে একই ছেদক থেকে একটা এইদিকে ধরো একটা এইদিকে, তাহলে ওটাকে কি বলবা? একান্তর কোণ। ওকে, দেখো আর বিপ্রতীপ কোণ হচ্ছে একটা একটার পুরো অপোজিটে থাকে, যে ধরো এরকম সরল রেখা, এটা আর এটা কি হয়? বিপ্রতীপ কোণ হয়। ওকে, তাহলে এখন আমরা নিচের প্রশ্নগুলোর উত্তর দিব। আচ্ছা কোশ্চেনগুলোতে যাই চলো। প্রথমে বলছে তোমাকে অ্যাঙ্গেল এক্স এর মান বের করতে। অ্যাঙ্গেল এক্স এর কি বের করতে বলছে? মান বের করতে বলছে। তাহলে চলো আমরা অ্যাঙ্গেল এক্সটা আগে দেখি যে কোথায় আছে। এই যে দেখো একটু যদি কালার ইউজ করে তোমাদেরকে দেখাই, দেখো তো অ্যাঙ্গেল এক্স কোথায় আছে? এই যে এটাকে যদি তুমি ছেদক চিন্তা করো, তাহলে ছেদকের সাথে এই কোণটা আর এই কোণটা কি কোণ হবে বলো? একই দিকে আছে, তাহলে দুটা কোণ কি কোণ বলো? অনুরূপ কোণ। তাহলে অনুরূপ কোণ দ্বয় পরস্পর কি হয়? সমান হয়। তাহলে এক্স এর মান কত? তোমরাই বলো এক্স এর মান কত হবে? এক্স এর মান কত হবে? 32। তাহলে এক্স এর মান কত হবে? তোমরাই বলো কত আসলো এক্স এর মান? পরেরটাই চলো। তাহলে দেখো এক্স এর মান কত আসছে? 32। বুঝতে পারছো? এখন পরেরটাই চলো।
পরে বলছে আমাদের অ্যাঙ্গেলস জেড বের করতে। তাহলে এখন কার মানটা বের করবো আমরা? জেড এর মান। তাহলে এখন চিত্রতে চলো, আমরা বের করবো হচ্ছে জেড এর মান। দেখো তো জেড কোথায় আছে, এই যে এখানে আছে জেড। এখন জেড এর মানটা বের করার সময় আমাদের কি কনসেপ্ট কাজে লাগাইতে হবে? দেখো তো, এই কোণটা আর এই কোণটা কি কোণ? আচ্ছা যদি একটু মুছে দিয়ে আবার আঁকাই, দেখো দুটো সমান্তরাল সরল রেখার এই কোণটা আর এই কোণটা কি কোণ হয় বলো? সমান্তরাল সরল রেখার এই দুটো কোণ কি কোণ হয় বলো? একান্তর কোণ। তাহলে একান্তর কোণদ্বয় পরস্পর কি হয়? সমান হয়। যেমন আমরা বলছি না যে অনুরূপ কোণদ্বয় পরস্পর সমান, সেম ভাবে একান্তর কোণদ্বয় পরস্পর কি হয়? সমান হয়। একান্তর কোণদ্বয় পরস্পরের সমান হয়। তাহলে একান্তর কোণদ্বয় পরস্পরের কি হবে? সমান হবে। তাহলে x যদি 32 ডিগ্রি হয়, তাহলে তোমার এই কোণটাও কত? এই কোণটাও তোমার কত আসলো? 32 ডিগ্রি। বুঝতে পারছো? x যদি 32 ডিগ্রি হয়, তাহলে ওই কোণটাও কত আসছে? 32 ডিগ্রি। তাহলে দেখো তো, একটা সরল রেখা যদি এভাবে চলে, তাহলে সম্পূর্ণ উৎপন্ন কোণ কত বলো তো? একটা সরল রেখা এভাবে চলে, তার দ্বারা সম্পূর্ণ উৎপন্ন কোণ কত? এখানে উৎপন্ন কোণ কত? 180 ডিগ্রি। তাহলে দেখো তো, এখানে এই যে EF সরল রেখা, এই যে EF রেখা, এদিকে যদি আমরা চিন্তা করি, ওই ছেদকটা আছে, এইটুকু উৎপন্ন কোণ কত? 32 ডিগ্রি। তাহলে এইটুকু উৎপন্ন কোণ কত হবে বলো? তাহলে এইটুকু উৎপন্ন কোণ মানে জেড। তাহলে কোণ জেড ইকুয়ালস টু কত হবে? টোটাল 180। তাহলে 180 থেকে তুমি এই 32 মাইনাস করে দিলে পেয়ে যাচ্ছ না? যে টোটালটা 180, তার থেকে 32টা মাইনাস করে দিলে তুমি কোনটা পাবা? এই মানটা পাবা। তাহলে এই যে দেখো 32 মাইনাস করে দিচ্ছি। তাহলে 180 থেকে 32 মাইনাস করলে আমাদের কত আসতেছে? 148, মানে 148। তাহলে আমাদের জেড কোনটা কত আসলো বলো? জেড কোনটা আমাদের কত আসছে? জেড কোনটা আমাদের আসলো 148। যে জেড আমাদের বের করতে বলছে। এই দুটা পরস্পর কি কোণ? একান্তর কোণ। দুটা পরস্পর কি কোণ? একান্তর কোণ। যদি একান্তর কোণ হয়, একান্তর কোণ পরস্পর কি হবে? সমান হবে। তার মানে x এটা হইলে 32 হলে এটাও কি হতো? 32। তার মানে পুরাটা কত? পুরাটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে আমরা 32 মাইনাস করে দিলে পেলাম 148 ডিগ্রি। এটাই কার মান? এই যে জেড এর মান। বুঝতে পারছো? তার মানে জেড এর মান আমাদের কত বেরোইছে? জেড এর মান আমাদের বেরোলো হচ্ছে 148 ডিগ্রি। বুঝতে পারছো? তারপরটাতে চলো। তারপরে দেখো নিচের কোণটি y মাইনাস জেড। আচ্ছা, y মাইনাস জেড, আমরা z ইকুয়ালস টু পাইছি 148। এখন চলো আমরা y বের করি। যে আমাদের এখন y বের করতে হবে, জেড আমরা বের করছি। এখন দেখো y এর ক্ষেত্রে y কোনটা কোন দিকে আছে? এইদিকে। এখন একটা জিনিস দেখো, এইটুকু যদি 180 ডিগ্রি হয়, তোমার পুরাটা এরকম ঘুরে আসলে পুরাটা কত হয়? মানে পুরাটা মানে একটা বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ কত বলো? 360 ডিগ্রি। তার মানে পুরাটা কোণ কত হয়? 360 ডিগ্রি। তাহলে দেখো তো, y এর সাথে এরকম আছে না? তাহলে এইটুকু যে কোণটা, এই কোণটা যদি তুমি মাইনাস করে দাও, বাকিটুকুই তো তোমার y কোণ, তাই না? তাইলে আমরা যদি আগে এই কোণটা বের করতে পারি, এই কোণটা থেকে কত মাইনাস করলে আমরা y পাবো? y তো বাকিটা। তাহলে 360 যদি আমরা এই কোণটা মাইনাস করে দিই, 360 থেকে c কোণটা মাইনাস করে দিলে কি পাবো? y পাবো। যে কি পাচ্ছি? y ইকুয়াল টু কি পাবো? 360 মাইনাস কোণ কত? c। তাহলে আমরা কি পাবো? y পাবো। এখন y পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? দেখো তো, এই কোণটা আর এই কোণটা এই ছেদকের সাপেক্ষে কি কোণারা? দুইটা কোণ দিকে আছে? একই দিকে। একই দিকে থাকলে কি কোণ? অনুরূপ কোণ। তাহলে এই কোণটা যত হবে, তোমার এই কোণটাও কি হবে? ঠিক ততই হবে। কোনো কি চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। তাহলে দেখো, আচ্ছা এখানে তো জায়গা নাই, তাহলে আমরা এটা এখানেই দেখি। যে ওয়াইটা ছিল আমাদের এদিক বরাবর, এখানে আরেকটা সরল রেখা, ওয়াই ছিল ধরো এইটুকু, এখানে সি, এটা ছিল 45। হ্যাঁ, তাহলে দেখো আমরা এই সি কোণ, এই যে এই কোণটা,
এই কোণটা আর এই কোণটা কি কোণ হবে? একান্তর কোণ। তাহলে আমরা যদি এটা বের করতে পারি, এটার মানই এটা, তাহলে এখন এই একটা সরল রেখার এই পুরাটা কত? 180। এটা যদি 45 হয়, তাহলে তোমার এইটুকু কত হবে? 180 মাইনাস 45, তাই না? যে পুরাটা কিন্তু 180, 180 থেকে তুমি 45 বাদ দিয়ে দাও, তাহলে 180 থেকে 45 বাদ দিলে তোমার কত হবে বলো? 135 ডিগ্রি। কত আসলো? 135। তাহলে তোমার এই কোণটা কত? 135। এখন এই কোণটা আর এই কোণটা তোমার কি কোণ বলো? এই কোণটা আর এই কোণটা কি কোণ? একান্তর কোণ, সরি অনুরূপ কোণ। এই কোণটা আর এই কোণটা কি কোণ? অনুরূপ কোণ। তাহলে অনুরূপ কোণ হলে তোমার এটার মানও কত হবে? এই যে 135। এটা আর এটা কি কোণ? অনুরূপ কোণ। অনুরূপ কোণ মানে এই কোণ, এটা এই কোণটা কত হবে? সমান হয়ে যায়। কত আসলো? 135। তাহলে দেখো তো ওয়াই মানে আমাদের কত? ওয়াই মানে পুরাটা থেকে যে এইটুকু হচ্ছে ওয়াই, তার মানে পুরাটা ঘুরে আসলে কত ডিগ্রি? বৃত্ত পুরাটা হলে কত ডিগ্রি? 360। তাহলে 360 থেকে আমাদের এইটুকু বাদ দিয়ে দিব, তো এইটুকু হইতেছে কত? 135। তাহলে 360 থেকে আমরা কত বাদ দিব? 135 বাদ দিয়ে দিচ্ছি। বুঝতে পারছো? দেখো 45 ঠিক আছে। তাহলে 300 এখন বিয়োগ করো, কত আসে? যে 360 থেকে তুমি হচ্ছে 135 বাদ দিয়ে দিলে কত আসতেছে দেখো? 225 ডিগ্রি। তার মানে আমাদের ওয়াই কোণটা কত আসলো? 225 ডিগ্রি। আচ্ছা, আমরা এটা এখানে করে ফেলছি। এটা এটা কিন্তু হচ্ছে এর পরেরটার সলভ, মানে 3-এর সলভ। এটা কার সলভ? এটা হচ্ছে 3-এর সলভ। 2-এরটা তো আমরা আগের পেজে 2, এটা কিন্তু এটা হচ্ছে 2-এর সলভ, বুঝছো? তাহলে দেখো আমাদের ওয়াই এর মানটা কত পেয়ে গেলাম? 225। তাহলে ওয়াই যদি আমরা 225 পাই আর জেড পাইছিলাম 148, তাহলে তোমার ওয়াই মাইনাস জেড কত হবে? 225 মাইনাস 148। তাহলে 225 থেকে তুমি 148 মাইনাস করো, কত আসে? এই যে 77। তার মানে তোমার ওয়াই মাইনাস জেড এর মান কত আসলো? 77। বুঝতে পারছো? এটা কিন্তু খুবই মনোযোগ দিয়ে খেয়াল করবা। যে দেখো আমাদের পুরাটা কনসেপ্টে কি রিলেটেড গেল? একান্তর কোণ আর কি কোণ? অনুরূপ কোণ। যে এটার ক্ষেত্রে এই দুইটা ছিল কি কোণ? অনুরূপ কোণ। তাহলে এটা 55 হলে এটা হয়েছিল 55। তাহলে আমরা 90 ডিগ্রি থেকে 55 মাইনাস করে দিলে এটা পেয়ে গেলাম। তারপরেরটার ক্ষেত্রেও আমরা যখন, এটাতেও তোমার একান্তর কোণ আর অনুরূপ কোণের কাহিনী। যে তোমার এক্স বের করতে বলছে, এক্স আর 32 কি কোণ? একান্তর কোণ। তার মানে এক্স আর 32 কি কোণ? অনুরূপ কোণ। তাহলে এক্স যদি 32, এক্স আর 32 অনুরূপ কোণ হলে এক্স ইকুয়ালস টু কত হবে? 32 হবে। তারপরে যখন আমরা জেড বের করছি, দেখো জেড আর এই যে এই কোণটা, এই দুইটা কোণ কি কোণ? দুইটা কোণ ছিল অনুরূপ কোণ, সরি একান্তর কোণ। দুইটা কোণ কি কোণ? একান্তর কোণ। একান্তর কোণ সমান, তার মানে আমরা এটা পাইলাম 32। এখন পুরোটা 180, 180 থেকে 32 মাইনাস করে দিলাম। এই যে 180 থেকে 32 মাইনাস করে দিলাম, তাহলে আমরা পেয়ে যাচ্ছিলাম 148। তাহলে জেড এর মানও পেয়ে গেছি। সেম ভাবে আমরা এখান থেকে ওয়াই এর মানটাও পেয়ে গেলাম 220। তার মানে দেখছো পুরাটা টপিকে আমাদের কি রিলেটেড? একান্তর কোণ আর হচ্ছে অনুরূপ কোণ রিলেটেড দিয়েই আমরা সলভ করে ফেলতে পারছি। তারপরটাতে চলো যে এই কোশ্চেনটা থেকে আমরা 4 আর 5 এর আনসার দিব। এখন আগে কোশ্চেনটা দেখি, x ইকুয়ালস টু কত? প্রথম কোশ্চেনটা তোমাকে বলছে x ইকুয়ালস টু কত। তাহলে দেখো তো এই যে এরকম একটা সরল রেখা গেছে, এই সরল রেখার এদিকে ধরো একটা রেখা গেছে, এন্ড এই কোণটা কত? এটুকু বলছে 105, তোমার এক্স হচ্ছে এইটুকু, তাই না? তাহলে একটা সরল রেখে এভাবে গেলে ওর টোটাল কোণ কত? এখানে টোটাল কোণ কত? 180 ডিগ্রি। তাহলে টোটাল হইতেছে তোমার 180। 180 থেকে তুমি 105 মাইনাস করে দিলে কি পাচ্ছ? এক্স পাচ্ছ। তাহলে এক্স ইকুয়ালস টু কি হবে? 180 মাইনাস 105, তাহলে কত হবে? 75 ডিগ্রি। তার মানে আমাদের এক্স এর মান কত পাইলাম? এক্স এর মান কত পাইলাম? 75 ডিগ্রি। তারপরেরটাতে আমাদের কি বলছে দেখো, x প্লাস ওয়াই। তার মানে x এর মান আমরা পাইছি 75 ডিগ্রি, y এর মানটা আমাদের কি করতে হবে? বের করতে হবে। দেখো তো এই যে এটা হচ্ছে y কোণ, এই যে y কত দেওয়া? এই যে y কোণ, আর এটা হইতেছে আরেকটা কোণ, এটা দেওয়া আছে 55। তোমাকে এই কোণটা জানতে হবে, তাই না? এখন দুইটা সরল রেখার এই কোণ আর এই কোণকে কি কোণ বলা হয় বলো? এই দুইটা কোণকে কি কোণ বলা হয়? দেখাইছি তোমাদেরকে যে এই কোণ, এখানে একটা কোণ আর এখানে একটা কোণ থাকলে ওদেরকে কি কোণ বলি আমরা? বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ দ্বয় পরস্পর কি হয়? সমান হয়। মাথায় রাখবা, বিপ্রতীপ কোণ দ্বয় পরস্পর কি হয়? সমান হয়। বিপ্রতীপ
মানে যে দুটো একান্তর কোণ হবে ওই দুটোও সমান, যে দুটো অনুরূপ কোণ হবে ওই দুটোও সমান, যে দুটো বিপ্রতীপ কোণ হবে ওই দুটোও কি সমান হবে। বিপ্রতীপ কোণ দ্বয় পরস্পরের সমান হয়। তাহলে বিপ্রতীপ কোণ দ্বয় পরস্পরের কি হয় সমান হয়। তাহলে তোমার এক্স এর মান কত পাইছিলাম আমরা 75 ডিগ্রি, তাহলে তোমার এই কোণটাও কত হবে দেখো। আমরা ত্রিভুজটা যদি একটু এখানে ড্র করি, যে এটা আমাদের ওয়াই, এটা 55, তাহলে এটা আমাদের একটু বড় করে আঁকাই, যে দেখো এটা ওয়াই, এটা আমাদের কত 55, তাহলে এটা আমাদের কত 75, কারণ এটা কত ছিল 75। এখন একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, তাহলে তিনটা কোণের সমষ্টি, তিনটা কোণ কত, একটা ওয়াই, একটা 55, একটা 70, তাহলে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত জানো তোমরা এক সমকোণ। তাহলে এক সমকোণ হলে বলো তো কি হবে, ওয়াই প্লাস 75 প্লাস 55 ইকুয়ালস টু কত হবে, যে 180 ইকুয়ালস টু কত হবে 180 ডিগ্রি, কারণ তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে দেখো তো y ইকুয়ালস টু 75 আর যদি আমরা 50 যোগ করি তাহলে কত হবে 130 ইকুয়ালস টু 180। তাহলে y ইকুয়াল টু কি হবে দেখো তো 180 প্লাস 130, এর পাশে মাইনাস 130, তার মানে কত হয়ে গেল 50। তার মানে আমাদের y এর মান কত পেয়ে গেছি 50। তাহলে y যদি আমাদের 50 পাই, x আমরা পাইছি কি 75, তাহলে দেখো তো আমাদের এখানে সলভ করতে বসে x প্লাস y, x কত পেয়েছি 75 আর y কত পেয়েছি আমরা 50, তাহলে x প্লাস y ইকুয়ালস টু কত হবে বলো 75 প্লাস 50, তাহলে 75 প্লাস 50 যোগ করলে কত হয় 125, তাহলে এটার আনসার কত হবে 125। বুঝতে পারছো যেটার আনসার কত আসলো 125। এখন পরেরটাই চলো। আচ্ছা দেখো এখানে একটা টার্ম দেওয়া আছে, ও আচ্ছা এটা তোমার সিকিউ কোশ্চেন, এমসিকিউ পার্ট আমাদের শেষ, এমসিকিউ আমাদের শেষ, তারপরে যে আমরা একটা সিকিউ সলভ করব। চলো একটা তোমার উদ্দীপক দেওয়া আছে, এখানে আগে উদ্দীপকটা তোমাকে জ্যামিতির ক্ষেত্রে ভালোভাবে বুঝতে হবে যে উদ্দীপকে কি বলা আছে। দেখো এ বি সমান্তরাল কি বলা আছে সিডি, আবার বিপিই ইকুয়াল টু কত দেওয়া আছে 60 ডিগ্রি। এখন দেখো তো বি, এই যে বিপিই তার মানে এই কোণটা কত দেওয়া 60 ডিগ্রি। আবার তোমার পরে কি বলা আছে পিকিউ ইকুয়াল টু পিআর, এই যে পিকিউ ইকুয়ালস টু কি পিআর, এটাও তোমার কি আছে বলা আছে। বুঝতে পারছো? ওকে, তারপরে দেখো যে আমরা এখন প্রথমে কি করতে বলছে, দেখাও যে হাফ অফ কোণ এপি ইকুয়াল টু 60 ডিগ্রি, তার মানে এপিই তোমার কোন কোণটা বের করতে বলছে এই কোণটা। দেখো এটা কিন্তু অলরেডি দেওয়া আছে 60 ডিগ্রি, এটা আমাদের কি করতে হবে বের করতে হবে। তাহলে চলো আমরা সলভ এ করি, সলভ করি। প্রথমে আমাদের এপিই, দেখো তো এ দিক বরাবর হচ্ছে সরল রেখাটা গেছে, এখান থেকে যদি চিন্তা করি এখানে বি পিই আর এখানে হচ্ছে এ, দেখো তো বিপিই কোশ্চেনে দেওয়া আছে কত 60 ডিগ্রি, তাই না? তাহলে দেওয়া আছে কোণ বিপিই ইকুয়াল টু 60 ডিগ্রি। এখন একটা সরল রেখার এই পুরাটা কোণ কত ডিগ্রি বলো, পুরাটা কোণ কত ডিগ্রি 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মানে এখানে এই কোণটার আর এই কোণটার যোগফল না। তাহলে দেখো কোণ এই এ পি বি মানে এই যে পুরাটা সরল রেখা এ পি বি এটা ইকুয়াল টু কত 180 ডিগ্রি, কারণ একটা সরল রেখা এভাবে গেলে এখানে টোটাল উৎপন্ন কোণ কত 180 ডিগ্রি, তাই না? এটা আমরা লিখলাম। এখন এখানে কয়টা এই 180 ডিগ্রি কয়টা কোণের যোগফল দুইটা কোণ না। এখন কোণ দুইটা বলো তো কোন কোন, এই যে একটা হচ্ছে বি পিই প্লাস আরেকটা কোণ কোন কোণ এটা যে এ পিই, এই দুইটা কোণের যোগফল কত হলো 180 ডিগ্রি। বুঝতে পেরেছো? এখন দেখো আমাদের যা বের করতে বলছে এপি, তার মানে ওই কোণটাই তো এটা, তাহলে এটাকে যদি এই পাশে রেখে দিই যে কোণ এপিই ইকুয়ালস টু কি হবে, এটা পজিটিভ, এই পাশে আসলে কত কি হয়ে যাবে নেগেটিভ। তাহলে বিপি এর মান কত দেওয়া আছে তোমাকে কোশ্চেনে, দেখো তো বিপি এর মান কত দেওয়া আছে যে 180 মাইনাস এটার মান কত দেওয়া আছে
60 ডিগ্রি। তাহলে এটার মান যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা আমাদের কত হয়ে গেল 180 ডিগ্রি। তাহলে এখন দেখো আমাদের হাফ অফ APE বের করতে বলছে, তার মানে এই টার্মটার আগে আমাদের একটা কি আনতে হবে, হাফ। এই যে একটা হাফ নিয়ে আসলাম, তো তুমি কি একটা সমান সমান চিহ্নের খালি এই পাশে হাফ লিখলে মানের চেঞ্জ হল, মানে মান ঠিক আছে? নাই তো, তোমার এখানে হাফ লেখা মানে কি তোমাকে এখানেও একটা এই যে হাফ দিতে হবে। তাহলে হাফ যদি দিয়ে দেয়, দেখো তো এটা দ্বারা এটাকে কেটে দিলে কত হয়, যে আমাদের হয়ে যাচ্ছে হাফ অফ APE ইকুয়ালস টু কত ডিগ্রি হয়ে গেল 60 ডিগ্রি। বুঝতে পারছো যে এই যে 2 দ্বারা আমরা 120কে ভাগ করে দিই কত হয়ে যাবে 60। তার মানে এই যে আমাদের প্রমাণ দেখানো হয়ে গেল না? তাহলে এটা কি দেখানো হলো, লিখে দিবা যে দেখানো হলো। ওকে, তাহলে আমাদের একটা প্রমাণ শেষ। তারপরে আমাদেরকে বলছে কোন CQP, তার মানে এই যে CQP এটা বের করতে। এখন চলো আমরা এটা সলভ করি। এটা দেওয়া আছে আমাদের 60 ডিগ্রি, এটা A P B, এখানে আছে E, তারপরে এখানে আছে C, আছে C Q D, এটা Q, এটা D, C Q D, আর কিছু দেওয়া আছে না? এখানে আপাতত আর কিছু লাগবে না। চলো, এটা আমাদের এরকম দেওয়া আছে, তাই না? এখন দেখো তো আমাদের কার মান বের করতে হবে, এইটুকুর মান। এটা হচ্ছে খসল। এই কোণটার অনুরূপ কোণ কোনটা, এইটা। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, এখানে কোণ BPE ও কোণ DQP, এটা কি কোণ DQP, অনুরূপ কোণ। তাহলে কি কোণ হলো, অনুরূপ কোণ। অনুরূপ কোণ দ্বয় পরস্পর কি হয়, সমান হয়। তাহলে অনুরূপ কোণ দ্বয় তাহলে বলো অনুরূপ কোণ যদি সমান হয় তাহলে এই কোণটার মান কত, এই কোণটার মান কত, এই কোণটার মান 60 ডিগ্রি। তার মানে কোণ BPE ইকুয়ালস টু তোমার কি হবে, কোণ DQP। তাহলে এটার মান তোমার 60 ডিগ্রি। তাহলে সুতরাং আমরা কোণ DQP এর মান কত পেয়ে গেলাম, 60 ডিগ্রি। এখন দেখো আমাদের বের করতে বলছে কার মান, এই যে CQF, এই যে CQF, এই যে এই কোণটা তোমার বের করতে বলছে। এখন বলো এই কোণটা আর এই কোণটা পরস্পরের কি কোণ, এরকম কোণ পরস্পরের কি কোণ বলছি, বিপ্রতীপ কোণ। কি কোণ, বিপ্রতীপ কোণ। তাহলে বলো তো কোনটা কোনটা বিপ্রতীপ কোণ, একটু লিখে দাও যে কোণ DQP ও কোণ CQF পরস্পর কি কোণ বলো, পরস্পর বিপ্রতীপ কোণ। পরস্পর কি কোণ, বিপ্রতীপ কোণ। তাহলে বিপ্রতীপ কোণ দ্বয় পরস্পর কি হয়, সমান হয়। তাহলে বিপ্রতীপ কোণ দ্বয় পরস্পর কি হয়, সমান হয়। যে বিপ্রতীপ পরস্পরের সমান। তাহলে কোণ ডি কোনটা কোনটা DQP ইকুয়ালস টু তোমার কি হবে, কোণ হইতেছে সি, এই যে এটা CQF। বুঝতে পারছো? তাহলে এটার মান আমরা কত জানি, 60 ডিগ্রি। তাহলে এটার মানে যে 60 ডিগ্রি যদি তুমি বসায় দাও যে CQF, তার মানে সুতরাং তোমার কোণ CQF এর মান কত আসলো, এই যে 60 ডিগ্রি। বুঝতে পারছো? এটাই অ্যান্সার। বুঝতে পারছো? তার মানে দেখো আমাদের পুরাটা কনসেপ্ট কি রিলেটেড হয়ে গেছে, একান্তর কোণ, অনুরূপ কোণ, আর হইতেছে কি বিপ্রতীপ কোণ। যে এটা কি কোণ, একই দিকে আছে, তাহলে কি কোণ, অনুরূপ কোণ। অনুরূপ কোণ মানে এই কোণটাও যত, এই কোণটাও কি হবে, তত হবে। এই যে দেখো দুইটা কোণ পরস্পর আমরা লিখলাম সমান, তাহলে এটা কত পেলাম, 60 ডিগ্রি। এখন আমাদের বের করতে হবে এটা, তাহলে এটা আর এটা কি কোণ, বিপ্রতীপ কোণ। তাহলে এটা 60 ডিগ্রি হলে এটাও আমাদের কত পেয়ে গেলাম, 60 ডিগ্রি পেয়ে গেলাম। বুঝতে পারছো? ওকে, এখন চলো পরেরটাতে যাই।
পরে বলছে প্রমাণ করো যে পি কিউ আর একটা কি ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। এই যে তোমার পি কিউ আর, এই যে একটা ছোট ত্রিভুজ আছে, এই ত্রিভুজটা একটা কি ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। এটা তোমাকে কি করতে বলছে, প্রমাণ করতে বলছে। এখন দেখো তো দুইটা মানে তোমাকে বলে দিছিল এখানে যে পি কিউ ইকুয়াল টু আবার কি হবে, আর পি হবে। তাহলে চলো আমরা এটা সলভ করি। এটা কেটে আগে আমরা চিত্রটা ড্র করি। এটা ছিল এ, পি, বি, এটা ই, এটা এফ, আর এটা ছিল হচ্ছে সি, এটা হচ্ছে ডি। এখন এটা হচ্ছে কিউ, এখানে আমাদের আরেকটা বিন্দু দেওয়া আছে আর। তাহলে এই যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে, মানে আলটিমেটলি আমাদের এই যে এরকম একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে যে পি কিউ আর, তোমাকে প্রমাণ করতে বলছে এই পি কিউ আর হচ্ছে কি ত্রিভুজ বলছে, সমবাহু ত্রিভুজ। পি কিউ আর কি ত্রিভুজ প্রমাণ করতে বলছে, পি কিউ আর বলছে একটা সমবাহু ত্রিভুজ। এটা তুমি কি করো, প্রমাণ করো। ওকে, এখন চলো আমরা হচ্ছে এটা প্রমাণ করি। দেখো তো এটা কত ছিল তোমার, 60 ডিগ্রি, তাই না? যে দেওয়া আছে কোণ বিপিই ইকুয়ালস টু কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, এই কোণটাও কত ডিগ্রি হয়েছিল, 60 ডিগ্রি। কারণ কি কোণ, একান্তর কোণ। তাহলে আমাদের এটাকে ধরো আর থেকে যদি চিন্তা করি, আর কিউ পি, ছোটটাই চিন্তা করি, বড় দিকে না যাই, আর কিউ পি, এটাও কত ডিগ্রি হইতেছে, 60 ডিগ্রি। কেন, এরা পরস্পর কি কোণ, একান্তর কোণ। সাইড নোট লিখে দিতে হবে, যাই লিখবা ওটারে কি লিখতে হবে, সাইড নোট লিখে দিতে হবে, একান্তর কোণ। আচ্ছা লিখো যে পরস্পর একান্তর কোণ। পরস্পর একান্তর কোণ। ওকে, তাহলে এরা পরস্পর কি কোণ হলো, একান্তর কোণ। এই জন্য এটা 60 ডিগ্রি হলো, এটাও 60 ডিগ্রি হলো। তো আমরা তো এটা অলরেডি জানি। তারপরে দেখো একটা জিনিস মাথায় রাখতে হবে, এই দুইটা বাহু কিন্তু তোমাকে সমান বলে দিছে, যে দেওয়াই আছে যে তোমার পি কিউ ইকুয়ালস টু পি আর, এটা তোমার সমান ওরা বলে দিছে, যে এই দুইটা বাহু কি সমান অলরেডি বলে দিছে। তাইলে কোনো একটা ত্রিভুজের দুইটা বাহু যদি সমান হয়, এই যে দুইটা বাহু যদি সমান হয়, এই দুইটা বাহুর সমান সমান দুইটা বাহুর বিপরীতে যেই কোণ উৎপন্ন হয়, মানে এই কোণটা আর এই কোণটা, এই দুইটা কোণ কিন্তু সবসময় কি হয়, যে এই কোণটাও থিটা হলে এই কোণটাও থিটা হবে, এই দুইটা কি হবে, সমান হবে। যে সমান সমান বাহুর বিপরীত কোণ দুইটা পরস্পর কি হয়, সমান হয়। কি হবে, সমান হবে। তার মানে এই কোণটা সমান কি হবে, এই কোণটা হবে। বুঝতে পারছো, যে সমান সমান বাহুদ্বয়ের বিপরীত যে কোণ দুইটা, এই দুইটা কি হবে, সমান হবে। তাহলে আমরা কি লিখতে পারবো, লিখতে পারবো যে কোণ এই কিউ কোণটা, তার মানে পি কিউ আর ইকুয়ালস টু কি হবে, পি আর কিউ। রিজন কি বলবো, রিজন হচ্ছে সমান সমান বাহুর, মানে এটা হচ্ছে পি আর কিউ, এই দুইটার দৈর্ঘ্য কত, এটার দৈর্ঘ্য আর এটার দৈর্ঘ্য কি বলছে, সমান। তাহলে সমান সমান বাহুর যে বিপরীত কোণটা, তার মানে সমান সমান বাহুদের উৎপন্ন বিপরীত উৎপন্ন কোণ কোনটা, এই দুইটা পরস্পর কি হয়, সমান হয়। তাহলে সমান সমান বাহুর সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয় কি হয়, সমান হয়। তাহলে দেখো তো সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয় সমান হলে আমাদের এই যে কিউ কোণটা আর কোণটা পরস্পর কি হলো, সমান হলো। তাহলে এই যে আমরা লিখলাম যে কোণ পি কিউ আর, যে পি কিউ আর আর কোণ পি আর কিউ, এই দুটো পরস্পর কি সমান। তাহলে দেখো তো আমরা এই কোণটা কত জানছিলাম, এটা 60 ডিগ্রি হলে এটা কত জানছিলাম, 60 ডিগ্রি, যেটা যে এখানে আমরা লিখে রাখছি। তাহলে সুতরাং আমরা কি লিখতে পারবো, যে লিখতে পারবো যে পি আর কিউ, মানে এই আর কোণের মানটাও কত, এটার মান হইতেছে এই যে 60 ডিগ্রি। বুঝতে পারছো, যে এই কোণটাও কত আসলো, 60 ডিগ্রি। তাহলে দেখো এটাও 60 ডিগ্রি পেলাম, এটাও 60 ডিগ্রি পাইলাম। এখন আমরা খালি জানি না কোন কোনটা, পি কোনটা। এখন বলো তো ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, বলো, 180 ডিগ্রি। তার মানে এই তিনটা কোণের যোগফল কত, 180 ডিগ্রি। যে আমরা জানি তিন কোণের ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত,
এক সমকোণ বা 180 ডিগ্রি। তাহলে আর এটা বাংলাতে ওই যে সাইড নোট হিসাবে লিখে দিবা যে আমাদের ত্রিভুজটা তো এরকম ছিল না, যেটা পি কিউ আর, তাহলে তিনটা কোণ কোনটা কোনটা, এই কোণটা এই কোণটা আর হইতেছে এই কোণটা, তাহলে তিন কোণের সমষ্টি কত 180। তাহলে কোণ কি কি হবে পি কিউ আর প্লাস কোণ এই যে পি কিউ আর, তারপরে পি আর কিউ, এই যে পি আর কিউ প্লাস কিউ আর পি, কিউ আর পি মানে যে তিনটাই লিখলাম, পি কিউ আর মানে এটা, পি আর কিউ মানে এটা, আর কিউ আর পি মানে এটা, তিনটার যোগফল কত হবে 180 ডিগ্রি। তিনটার যোগফলই কত 180 ডিগ্রি। তাহলে দেখো তো এখানে আমরা জানি না কার মান, শুধু এইটা পি কিউ আর, পি আর কিউ আর হচ্ছে কিউ, আচ্ছা এটা উল্টা লিখে ফেলছি, কিউ পি আর। তাহলে জানি না কোনটার মান, জানি না খালি এটার মান, আর এই দুটা মানে আমরা জানি, মানে এটাও আমরা জানি 60 ডিগ্রি, এটাও আমরা কি জানি 60 ডিগ্রি, তার মানে এই দুটার মানই আমরা কি জানি। তাহলে এটা লিখতে পারবো এই যে 60 + 60 প্লাস কোণ কিউ পি আর ইকুয়ালস টু 180। তাহলে এটা কত হবে 120, এই যে কোণ কিউ পি আর ইকুয়ালস টু 180। তাহলে দেখো তো কোণ কিউ পি আর ইকুয়ালস টু কত হইল 180 মাইনাস 120, তাহলে সুতরাং কিউ পি আর ইকুয়ালস টু কত পাইলাম আমরা 60 ডিগ্রি। তাহলে দেখো তো এই কোণটাও পাইছি 60 ডিগ্রি। এখন তোমাকে বলছে যে ত্রিভুজটা একটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের তিনটা কোণের মানে কি থাকে সেম থাকে, তিনটা বাহু কি থাকে সেম থাকে। তাহলে দেখো আমরা তিনটা কোণের মানে কি পেয়ে গেছি সেম পেয়ে গেছি। তাহলে আমরা বলতে পারবো কি ত্রিভুজ, যে এই ত্রিভুজের তিনটা কোণই সমান। কোণগুলো একটু লিখে দাও যে পি কিউ আর ইকুয়ালস টু কোণ কিউ পি আর ইকুয়ালস টু কোণ কিউ আর পি, সবগুলা কি সমান। তাহলে সবগুলা যখন সমান হয়ে যায় তাহলে আমরা বলতে পারবো কি যে সুতরাং ত্রিভুজ পি কিউ আর একটা কি ত্রিভুজ বলো সমবাহু ত্রিভুজ, একটি সমবাহু ত্রিভুজ। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম যে পি কিউ আর একটা কি ত্রিভুজ সমবাহু ত্রিভুজ। বুঝতে পারছো? তাহলে শুরুতে আমরা কি করলাম, আবার যদি একটু তোমাদেরকে বলি যে এই কোণটা তোমার দেওয়া আছে, তাহলে এই কোণ আর এই কোণ একই ছেদকের একই পাশে, তাহলে কি কোণ অনুরূপ কোণ। তাহলে অনুরূপ কোণ তো পরস্পর কি হয় সমান হয়। এই যে পরস্পর অনুরূপ কোণ দেখে আমাদের কিউ কোণ মানে আর কিউ পিটাও কত হলো 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি। এখন এই দুইটা বাহু সমান, সমান বাহুর বিপরীত কোণ দ্বয় পরস্পর কি হয় সমান হয়। তাহলে এই যে এই দুটা সমান বাহুর বিপরীত কোণ, তার মানে এই কোণটা আর এই কোণটা পরস্পর কি হবে সমান হবে। তাহলে দেখো মানে কিউ কোণ আর আর কোণ কি হবে সমান হবে। তাহলে এই যে আমরা লিখলাম পি কিউ আর আর হচ্ছে পি আর কিউ, দুইটাই হচ্ছে সমান। তার মানে পি তোমার পি আর কিউ, এই যে এই আর কোণটা এটাও কত হবে 60 ডিগ্রি। তারপরে আমরা জানি কি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি 180 ডিগ্রি। তাহলে তিন কোণের সমষ্টি 180। জানি না এটার মান, এই যে এটার মান বের করলাম, এটার মানও আমাদের কত আসলো 60 ডিগ্রি আসছে। যেহেতু 60 ডিগ্রি আসছে তার মানে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180, ওইখান থেকে আমরা এটাও 60 ডিগ্রি পেয়েছি। তিনটা কোণই কি পাইলাম পরস্পর সমান, মানে তিনটা কোণই পরস্পর সমান মানে ত্রিভুজটা কি ত্রিভুজ সমবাহু ত্রিভুজ। তার মানে পি কিউ আর একটা সমবাহু ত্রিভুজ আমাদের প্রমাণিত। বুঝতে পারছো? তাহলে আমাদের সমান্তরাল সরলরেখা চ্যাপ্টারের সবগুলা টপিক আমরা পড়ে ফেলছি। তার মানে আজকে সমান্তরাল সরলরেখা চ্যাপ্টারটা এখানে শেষ। তোমরা সবাই ভালো করে পড়াশোনা করে ভালো থাকো। আল্লাহ হাফেজ।